দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা একটি ভারতীয় অনূদিত গল্প পড়ব। যে গল্পের লেখক শঙ্কররাও খারাট, আর গল্পের নাম তোমরা জানো, পোর্টরাজ। তো এই পোর্টরাজ বিষয়টা কি, এই গল্পের মূল বিষয় কি, তা তো আমরা জানবই, কিন্তু তার আগে শঙ্কররাও খারাট সম্পর্কে জেনে নিই। এটা যেহেতু অনূদিত গল্প, তাহলে তো আমাদেরকে জানতে হবে যে এই গল্পটি মূলত কোন ভাষায় লেখা এবং সেই ভাষার লেখক অর্থাৎ শঙ্কররাও খারাট কে। এছাড়াও আমাদেরকে তো এটাও জানতে হবে যে অনুবাদ করেছেন যিনি, তার নাম কি, এবং তার কি পরিচয়, সেটাও তো খুব সংক্ষেপে জানতে হবে। তারপর অবশ্যই আমরা গল্পটা পড়ব। তো আগে আমরা জেনে নেব লেখক শঙ্কররাও খারাট সম্পর্কে। তোমাদের বইয়ে শঙ্করনাথ খাড়াও সম্পর্কে যেটুকু পরিচিতি দেওয়া হয়েছে সেটুকুই যথেষ্ট তোমাদের জন্য। তার জন্মসাল এবং মৃত্যুসাল দেওয়া আছে, এটা মনে হয় না খুব ইম্পর্টেন্ট, কিন্তু ওই সময়টা মনে রাখা যেতেই পারে। তিনি জন্মেছিলেন মহারাষ্ট্রে। তার সম্পূর্ণ নাম শঙ্কররাও রামচন্দ্র খারাট। এটা তোমরা মনে রেখো যে শঙ্কররাও খারাটের সম্পূর্ণ নাম কি। প্রাপ্তবয়স্ক হওয়ার পর তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। তিনি ডক্টর বি আর আম্বেদকরের সঙ্গে যুক্ত ছিলেন। আমরা জানি ডক্টর বি আর আম্বেদকর আমাদের ভারতীয় সংবিধানের প্রণেতা। তিনি একটি দলিত সম্প্রদায়ের ছিলেন, সেটাও জানি আমরা। আমাদের পাঠ্য গল্পেও কিন্তু এরকম একটি দলিত তথা অস্পৃশ্য শ্রেণীর গল্প, যে গল্পে সেই শ্রেণীর লোকবিশ্বাসের কথা রয়েছে। তো সেই দলিত শ্রেণীটির নাম হচ্ছে মাহার। যে উপজাতি বা যে দলিত সম্প্রদায়, তাদের কথা বলা হয়েছে। যাই হোক, তিনি ডক্টর বি আর আম্বেদকরের সঙ্গে যুক্ত ছিলেন আমরা জানলাম। তিনি মারাঠওয়াড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। তার লেখায় এই জায়গাটা গুরুত্বপূর্ণ, দেখো, তার লেখায় মূলত দলিত সম্প্রদায়ের মানুষের জীবনের কথা প্রকাশ পেয়েছে। মূলত দলিত সম্প্রদায়ের কথা কিন্তু তিনি বার করে বলেছেন। জীবদ্দশায় তিনি ৬টি উপন্যাস রচনা করেছেন, ৮টি ছোট গল্পের সংগ্রহ করেছেন, লিখেছেন একটি আত্মজীবনী এবং বেশ কয়েকটি অকল্পকাহিনীমূলক বই। তো তার সবকটি বই দলিত সংগ্রামের জন্য কিন্তু বিখ্যাত। তার সবচেয়ে বিখ্যাত রচনা, এই জায়গাটা অবশ্যই মনে রাখবো, তার সবচেয়ে বিখ্যাত রচনা যেটি তার আত্মজীবনীমূলক উপন্যাস, সেটির নাম হচ্ছে তারাল অন্তরাল। এটি হলো তার আত্মজীবনীমূলক উপন্যাস। আত্মজীবনীমূলক উপন্যাস কি? অটোবায়োগ্রাফি, অর্থাৎ লেখক যখন নিজেই নিজের জীবনীকে তুলে ধরেন। এটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৯৮১ সালে। তার অকাল্পনিক ঐতিহাস রচনার মধ্যে মহারাষ্ট্রতিল, মহারাণ ইতিহাস ইত্যাদি অন্যতম। সুতরাং তিনি দলিত সম্প্রদায়কে নিয়ে কিন্তু বারবার বলেছেন, দলিত সম্প্রদায়ের যে সংগ্রাম তা নিয়ে কথা বলেছেন তিনি, আমরা জানলাম। তো কেন দলিত শব্দটাকে বেশি হাইলাইট করছি, কারণ এই গল্পে তিনি কিন্তু এই দলিত সম্প্রদায়ের লোকবিশ্বাসের কথাই বলেছেন। তো চলো আমরা মূল গল্পে যাই। তোমরা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং শেষে কমেন্ট করতে ভুলো না। গল্পের নাম পোর্টরাজ। তাহলে পোর্টরাজ কি? পোর্টরাজ হচ্ছে গ্রাম্য দেবতার উপাসক বা পুরোহিত। বলা যায় এটা একটা পোস্ট। এই গল্পে এই গল্পে যে আহ কাহিনী, সেই কাহিনীতে দেখা যাবে এই মাহার সম্প্রদায়ের একজন উপাস্য দেবী আছেন। তার নাম মারি আই। এই মারি আইয়ের উপাসনা বা তার পুজো করার দায়িত্ব যে ব্যক্তির ওপর, যে পুরোহিত বা যে ব্যক্তির ওপর, তাকে বলা হয় পোর্টরাজ। এটা একটা বলা যায় পদ। এই পদে যিনি একবার অভিষিক্ত হবেন, তাকে কিন্তু এই পোর্টরাজের দায়িত্ব পালন করতে হবে। এই গল্পে যিনি পোর্টরাজ, তার নাম দামা, তার স্ত্রীর নাম, তাহলে পোর্টরাজের নাম হচ্ছে কি, কি বললাম, দামা। তার স্ত্রীর নাম হচ্ছে, তার স্ত্রী হচ্ছে দুর্পদ। তোমরা গল্প পড়তে পড়তে অবশ্যই জানতে পারবে গল্প, তার স্ত্রীর নাম দুর্পদ। আচ্ছা, তার এক ছেলে আছে, তার নাম আনন্দ। যাই হোক, এই পোর্টরাজ তিনি নিজেও মারি আইয়ের রোষে পড়েছেন, এটা মনে করেন এই গ্রামবাসী। কারণ মারি আই
তিনি ভীষণ রাগী একজন দেবী। তিনি যদি রেগে যান, তিনি যদি অসন্তুষ্ট হন তাহলে কিন্তু মহামারী হয়। সকলে রোগাক্রান্ত হয়। এবার স্বয়ং পোর্টরাজ যখন রোগাক্রান্ত হয়েছে তখন সবাই চিন্তা করছেন কিভাবে তারা এই মারি আইয়ের প্রকোপ থেকে রক্ষা পাবেন। তারা ঠিক করেন যে তারা মারি আইকে গ্রামের বাইরে যাত্রা করাবেন। গ্রামের শেষ প্রান্তে যাত্রা করাবেন। কি করে করাবেন? এবং আ তাদের এই লোকবিশ্বাসকে কিভাবে আ আ এর ঊর্ধ্বে উঠে একটা পরিণতি আ দেওয়া হলো আনন্দের মাধ্যমে সেটাই গল্পে আমরা জানবো। তো চলো মূল গল্পটা পড়ি। বলা হচ্ছে গ্রামের কোটরাজ দামার বাড়ির আবহাওয়া ভারী। কেমন আবহাওয়া ভারী? সুতরাং বুঝতে পারছি যে অবস্থা খুব একটা ভালো নয়। এইজন্য বলা হচ্ছে আবহাওয়া ভারী। সমস্ত জায়গায় কেবল লোকেরা হাঁটুর উপর মাথা রেখে বসে। মানুষ হাঁটুর উপর মাথা রাখে কখন? যখন সে চিন্তা করে। তো এবার সমস্ত জায়গায় কেবল লোকেরা, অনেক লোকেরা এসে হাঁটুর উপর মাথা রেখে বসে। কেন? কারণ তারা সবাই চিন্তিত। তাদেরকে বিপদ থেকে রক্ষা করতে পারেন যিনি, অর্থাৎ যে পোর্টরাজ মারি আইকে সন্তুষ্ট করতে পারেন তিনি নিজেই অসুস্থ। আর পোর্টরাজের নাম দামা। আমরা দেখছি তার বাড়িতে সবাই এসে কিন্তু হাঁটুতে মাথা গুঁজে বসে আছে। দামার বউয়ের চোখে জল ভরা। থেকে সে শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছে। পাড়ার বৌঝিরা আসছে। একটুক্ষণ থেকে চলে যাচ্ছে। মাঝে কেউ এসে দৌড়ে দাঁড়াচ্ছে। মানে সবাই কিন্তু বারবার আসছে এবং যাচ্ছে। লোকে এসে শুধোচ্ছে। কি শুধোচ্ছে? দ্রুপদ পোর্টরাজ কেমন আছে? দ্রুপদ পোর্টরাজের স্ত্রী। তো বলছে পোর্টরাজ কেমন আছে? দ্রুপদ কি উত্তর দিচ্ছে? এখনো প্রাণটুকু খালি আছে বাবা। করুণ মুখে জবাব দিচ্ছে সে। মানে শুধুমাত্র প্রাণটুকুই রয়েছে এরকম বলতে চাইছে। ভেবো না, ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। কাঁদছো কেন? সারা গায়ে একই অবস্থা। প্রায় প্রত্যেক বাড়িতেই একজন অন্তত বিছানায়। সুতরাং সারা গ্রামে কিন্তু এই মহামারীটা ছড়িয়ে গেছে। সবাই এসে দ্রুপদকে সান্ত্বনা দিচ্ছে যে না, সবার বাড়িতেই তো এরকম হচ্ছে, তুমি এত চিন্তা করো না। তো দ্রুপদ কি বলছে? জানি বাবা, তাও ভয় লাগে। এবার তারা কি বলছেন? দ্রুপদ কারু যাওয়ার সময় হলে সে যাবে। আর যার সময় হয়নি, যাই রোগ হোক না কেন, সে টিকে যাবে। জানি বাবা, ঠিক, কিন্তু বড় কঠিন রোগ। কেউ না বলেছে? অর্থাৎ কেউ কি বলেছে যে এটা কঠিন রোগ নয়? এখন ঠাকুরের মুখে চাওয়ার সময়, হয়তো এবার মা ঝেঁটিয়ে নিয়ে যাবেন। তার কাছে সকলে শোনো। মানে ইনি একটু নেগেটিভ কথা বলছেন যে সবাইকে হয়তো তিনি নিয়ে নিয়ে যাবেন। যে তার কাছে তো সবাই সমান। মানে সবাই চিন্তায় পড়ে গেছে যে সবাই অসুস্থ হয়েছে ঠিক আছে, পোর্টরাজ কেন হলেন? এরকম একটা বিষয়। এরপর একটা কুসংস্কারকে তুলে ধরা হচ্ছে। ঠিক এই সময় বাড়ির সামনে নিম গাছে একটা কাক চেঁচিয়ে ওঠে। দুর্গত বলে, এই বাচ্চারা মার বেজন্মাকে, পোর্টরাজকে ডাকে রে। বেজন্মা অর্থাৎ যার জন্মের ঠিক নেই। মানে তিনি গালিগালাজ করছেন সেই কাকটাকে। কেন? কাক ডাকাকে সাধারণত অশুভ বলে মনে করা হয়। মনে করা হয় যে সে যেন যমের দূত। সে এসে এই মৃতপ্রায় ব্যক্তিটিকে নিয়ে যাবে। এইজন্যই হয়তো ডাকছে। এজন্য কিন্তু দ্রুপদ ভীষণ রেগে গেছে এবং বাড়ির বাচ্চাদেরকে বলছে এই বেজন্মাটাকে, অর্থাৎ ওই কাকটাকে খারাপভাবে কথা বলে বলছে এটাকে মার। পোর্টরাজকে ডাকছে। কাকটা ডেকেই চলে। দ্রুপদের ছেলে তার দিকে ঢিল ছোড়ে। ডাকতেই কাকটা উড়ে পালায়। তাহলে সেই কাকটাকে কে ঢিল ছুঁড়েছিল? দ্রুপদের ছেলে। সব সময় বেজন্মাটা আমাদের সাপমনি করছে। দ্রুপদ গজগজ করে আপন মনে। অর্থাৎ এই বেজন্ম কাকে বলা হচ্ছে? কাকটাকে, যে ও আমাদেরকে সাপমনি করছে, অর্থাৎ আমাদেরকে অভিশাপ দিচ্ছে যে আমরা খারাপ। এই ভেবে দ্রুপদ কিন্তু গজগজ করছে, অর্থাৎ রেগে গেছে। এই হলো আষাঢ় মাস। কি মাস? আষাঢ়। মানে যখন গল্পটা বলা হচ্ছে তখন আষাঢ় মাস। সারা আকাশ মেঘে ঢাকা। সমানে ঝিরঝিরিয়ে বৃষ্টি পড়ছে। মাটি কাদায় আঠালো হয়ে এলো। ঘুমন্ত। মানে এদিকে বৃষ্টি আবার এদিকে গুমট গরম। গাছের পাতা একটুও নড়ছে না, স্থির। তা থেকে ফোঁটায় জল ঝরছে। বৃষ্টির জল ঝরছে। দামার বাড়ির দরজায় একটা কুকুর টানা চিৎকার জুড়ে দিল। মানে এটা যেন আরেকটা অশুভ ইঙ্গিত। দামা দামার বাড়ির সামনে এই যে কুকুরের ডাক, এটাকে দুর্পদ অশুভ বলে মনে করবে। শুনে দুর্পদের প্রাণ শুকোয়। সেই আওয়াজের উপর দিয়ে সে চেঁচায়, হে ভগবান, গোর দেয় না কেন কেউ কুত্তাটাকে? অর্থাৎ কেউ কুকুরটাকে কেন, মানে গোর দেওয়া মানে আসলে কবর দেওয়া, মানে আসলে কুকুরের মৃত্যু সে প্রার্থনা করছে। কুকুরের উপর রেগে, যেহেতু কুকুর অশুভ ইঙ্গিত দিচ্ছে। ছেড়ে দাও, ভবিষ্যতের কথা বলছে গো। দুর্গতের পাশে বসা বউটি বলে। তাহলে কে কথাটি বললো? দুর্গতের পাশে বসা বউটি কি বললো? ওই কুকুরটার প্রসঙ্গে বললেন। তখন দুর্গতের অন্য পাশে বসা বনচলা আরেকজন নারী, এই গ্রামেরই একজন। তো সে আরেক পাশে বসেছিল। এবার বনচলা কি বলল? দুর্গা, মারি আইয়ের যাত্রায় গিয়েছিলি তো? তাহলে এই প্রশ্নটা কে করেছে? এটা থেকে প্রশ্ন হতে পারে, সুতরাং এটা মনে রাখতে হবে তোমাদেরকে।
তো মারিয়া যাত্রায় গিয়েছিল কিনা সে জিজ্ঞেস করলো। দ্রুপদ কি উত্তর দিচ্ছে? যেতে ভুলি কি করে? তা বলিনি, ভাবলাম এই বিপদের সময় যদি ভুলে গিয়ে থাকিস। না মেয়ে, মা যদি নিদয়াও হন তাকে তো কিছু দিতেই হবে। অর্থাৎ মা যদি দয়া নাও করেন তবুও তো তাকে আমি কিছু দেব। তিনিও মায়ের ভক্ত, মানে এই দ্রুপদ তো মায়ের ভক্ত। ছাড় তো, হঠাৎ কথাটা মাথায় এলো বলে ফেললাম। এই কথাটা কে বলছে? বঞ্চলাবার। এবার দ্রুপদ কিভাবে বলছে যে সে কিভাবে মায়ের উপাসনা করে, কতটা মায়ের ভক্ত সে। মাকে প্রসন্ন করার জন্য কি করে? বলছে কি, সব দেবতার মধ্যে ওরে তুচ্ছি করি সাধ্যি কি? মানে ওকে তুচ্ছ করব। ওরে মানে কি? ওই মারিয়াইকে। ওরে কেউ হেলা করেছে কি টের পেয়েছে, অর্থাৎ তাকে যদি কেউ অবহেলা করে তাহলে তার কিন্তু খারাপ হয়। ক্রোধ তেনার বর্ণনার বাইরে, অর্থাৎ মারিয়াইয়ের ক্রোধ বা রাগ কিন্তু প্রচন্ড, যাকে বর্ণনা করা যায় না। কিন্তু বর্ণনা মানে বর্ণনা। ওরে তুষ্ট রেখে ভালো করেছিস, এবার সে ভালো হয়ে যাক। মেয়েটি দুর্বতের মুখে তাকিয়ে যোগ করে, এই দেখো কাঁদিস কেন? কাঁদলে অমঙ্গল হয়। এই কথাটা আসলে দুর্পদ বলেনি, ওই মেয়েটি বলল। এবার এবার দুর্পদকে কাঁদতে দেখে কি বলছে? কাঁদিস কেন? কাঁদলে অমঙ্গল হয়। দুর্পদ তো স্বামী কিছু হবে না রে, মা ওকে দেখবে। ওরও কি বলছে? দুর্পদ কি বলছে? সে তো বটেই। ওর বাপ মা মায়ের কাছে মানত করেছিল ওকে। কার বাপ মা? পোটরাজ, অর্থাৎ দামা। দুর্পদের স্বামীর বাবা মা ওকে মানত করেছিল, সেই জন্য তো পোটরাজ। কে পোটরাজ? দাম। বঞ্চলাবাই বলে, তাহলে এই তো বুঝেছ, দামা হলো গিয়ে মায়ের পোটরাজ, তার ভক্ত। নিত্যি তার পুজো করে। মা কি তার ভক্তকে ভালোবাসেন না? তার রোষে সে কি রোষে করে কি করে? মানে সে তো মায়ের ভক্ত, তাহলে সে কেন মায়ের রোষে পড়লো? মায়ের রাগ তার উপর দেখা দিচ্ছে কেন? ব্যাপারটা কি? উনি কি দেখতে পান না এই ঘরে ছোট ছেলেপিলেরা রয়েছে? দুর্গা বলতে শুরু করে, এসব পথে মনে জেগেছে গো। হে মা, তোমার রোষে পড়লাম কেন? এই বাড়িতে ঢোকাই স্তব। দুর্গা কিভাবে মায়ের আহ পুজো করে দেখো। এ বাড়িতে ঢোকা স্তব, অর্থাৎ এ বাড়িতে আসা পর্যন্ত, অর্থাৎ দামা স্ত্রী হয়ে আসা পর্যন্ত সে কি করে? মঙ্গলবারে, শুক্রবারে তোমার নামে উপোস করেছি। কার নামে? মারি আইয়ের নামে। হে মা, বছর বছর তোমার যাত্রা করি, তোমায় দুধে দইয়ে চান করাই, সবুজ শাড়ি পরাই, কপালে হলুদ কুমকুম দিই, তোমার সুমুখে ভোগ দিই, নারকেল দিই। প্রতি আষাঢ়ে অমাবস্যায় তোমার সামনে স্নানের পর ভেজা শাড়িতে গড়ান দিই, অর্থাৎ মারিয়ার পুজো এই আষাঢ় মাসের অমাবস্যায়। বছর বছর যেমন পারি তোমায় দিই, ছাগল দিতে না পারলে কুঁকড়ো দিই, তোমার দৌড়ে রক্তের ছড়া দিই। অর্থাৎ ছাগল মাকে উৎসর্গ করতে না পারলেও সে কিন্তু কুকুর মুরগি দেয়, যে তোমার দৌড়ে রক্তের ছড়া দিই। মা, এ বাড়িতে যেদিন থেকে বউ হয়ে এসেছি তোমার সামনে পিদিম দিয়েছি। মা কাকে বলা হচ্ছে? মারিয়াইকে, দেবীর উদ্দেশ্যে বলা হচ্ছে। যবে থেকে এই বাড়িতে এসেছি সেদিন থেকে তোমার সামনে পিদিম দিয়েছি, অর্থাৎ প্রদীপ জ্বালিয়েছি। কখনো তোমায় আধারে রেখেছি বলো মা? তোমার এত ভক্তি করি তবু আমার কপালে এমন কেন মা? মাকে বলছে, মানে দেবীকে সে বলছে যে আমি তো তোমার কখনো অবমাননা করিনি, তাহলে তুমি কেন এমন করছো আমার সাথে? মা, তোমার লীলে বুঝি না, অর্থাৎ তোমার লীলা বুঝি না আমি। দুপাত বলেই চলে, তার গলায় আরতি। শেষে মারিয়াইয়ের মন্দিরের দিকে মুখ করে হাত জোড় করে সে প্রার্থনা করে, অর্থাৎ মায়ের কাছে সে প্রার্থনা জানাচ্ছে, দেবী আমি কি কোনো ভুল করেছি? কি ভুল করেছি? ভুল করে থাকলে শাস্তি দাও, কিন্তু আমার স্বামীকে বাঁচাও। তার হাগা বমি বন্ধ করে তাকে ভালো করুন। এই হচ্ছে তার মায়ের কাছে প্রার্থনা। আবহাওয়া থমথমে, গায়ে সর্বত্র কান্না চিৎকারের আওয়াজ, অর্থাৎ চারিদিকে মহামারী তোর। আর দুর্পথের বাড়ির বাইরের নিম গাছে বসে একটা কাক ডাকছে, মানে এটাও একটা সেই অশুভ চিহ্ন। শুনে তার হাত পা স্থির। কেন? ওই যে তার ডাকছে, কেন হাত পা স্থির? এই মন্তব্য যুক্তিটা কিন্তু আসতে পারে বা সত্য মিথ্যাটা আসতে পারে এই জায়গাগুলো থেকে। রাতে একটা ফেউ বাড়ির চারদিকে চক্কর দিতে দিতে তীক্ষ্ণ চিৎকারে অন্ধকার চেরে, আর দুর্পথের বুকের ধুকধুকি পলকের জন্য থমকায়। একটা ফেউ, অর্থাৎ শিয়াল ডাকছে এইভাবে, যে রাতের যে আহ অন্ধকার সেটাকে যেন চিরে দিচ্ছে একটা শিয়ালের ডাক। এটাও কিন্তু দুর্পথের বুকের মধ্যে ধুক করে। তারপর নতুন দিন হয়। যেদিন গল্পটা শুরু হলো সেদিন শেষ, পরের দিনের ঘটনা এবার আমরা জানবো। আকাশে মেঘ ঘন করে আসে, চারদিক অন্ধকার, খাঁ লাগে। সমানে বৃষ্টি পড়ছে। সূর্য উঁচু হয়ে যায় কিন্তু মেঘের জন্য চোখে পড়ে না। মানে সূর্য আকাশে উঠলেও মেঘের জন্য দেখা যাচ্ছে। এমন সময় গায়ের মোড়ল, কে এলেন? গায়ের মোড়ল, অর্থাৎ গায়ের যিনি প্রধান আর তার চেলা। এনারা তো আবার একা আসেন না, সবসময় সঙ্গে চেলা চামুন্ডারা থাকে। তো তারা এসেছেন দুয়ারে, ওদের উঠোনে এসেছে। যে বলে, দামা বাড়ি আছো নাকি দামা? পোর্টরাজের বাড়ির ভিতর থেকে কোনো জবাব আসে না, এমনকি ফিসফিসানিও না, মানে কোনো আওয়াজ করা যাচ্ছে না। তাতে মোড়ল গলা চড়ায়,
ওহে দামা কোটরাজ বাড়ি আছে? শেষ পর্যন্ত কেউ একজন উঁকি মারে এবং লোক ৪ জনকে দেখে বলে, সুতরাং গাঁয়ের মোড়ল এবং চেলা মিলে ৪ জন এসেছিল। দেখে বলে গ্রামমণ্ডলের লোকেরা এসেছে গো। বঞ্চলা ভাই বলে, সে তো সত্যি, পোর্টরাজ কেমন আছে দেখতে লোকে তো আসবেই। ৩ দিন হয়ে গেল পোর্টরাজ রোদে বেরোন না। সুতরাং পোর্টরাজ বাড়ি থেকে বেরোন না ৩ দিন। তাছাড়া প্রায় সব বাড়িতে একজন করে বিছানায়। কে যে রাকে বলে, কে কি বলবে? কেউ জানে না আজ তার কপালে কি ঘটবে। তা ঠিক, তাই সবাই অন্যকে জিজ্ঞেস করে। ভুলো না দামা গায়ের পোর্টরাজ। আর এখন যখন মা খেল শুরু করেছেন, যেই তার সামনে পড়বে সেই তার কোপে পড়বে। তাই এই দৌড়ে লোককে আসতেই হবে। বলছে যে এখন সবার এটা হচ্ছে। আর সবাই জানে যে মা যা খেল শুরু করেছে সবাইকে এই রোগে ভুগতে হবে। সুতরাং মায়ের প্রতিনিধি অর্থাৎ পোর্টরাজের কাছে সবাই আসবেন। মেয়েরা যখন কথা বলছিল দুর্গা দরজার কাছে গেল। বাইরে আসতে আসতে আঁচল দিয়ে মুখ মুছল দুর্গা অর্থাৎ দামার স্ত্রী। সে এসেছে। মোড়লের সামনে দাঁড়িয়ে মাথা ঝুঁকিয়ে বলল, কি বলল? পেন্নাম হল। গণ্যমান্য ব্যক্তি তাকে ওয়েলকাম করতে, তাকে প্রণাম জানাচ্ছে না। তার অবস্থা দেখে মোড়ল শুধুলে অর্থাৎ জিজ্ঞেস করলেন, দামা কোথায় এ কদিন? দামাকে দেখা যাচ্ছে না। ঘরে বিছানায়। বিছানায় কেন? জানেন না যে অসুস্থ? মায়ের দয়া। বলতে গিয়ে সে কেঁদে ফেলে। মুখ ঢাকে সে। বলো কি মা নিজের ভক্তকেই এনেছেন? অর্থাৎ মা নিজের ভক্তকেই তার রোষে ফেলেছেন, তার উপর রুষ্ট হয়েছেন, তাকে অসুস্থ বানিয়ে দিয়েছেন। মোড়ল অবাক হয়ে যায়। কেন অবাক হয়? কারণ সে তো মায়ের ভক্ত, পোর্টরাজ তো স্বয়ং মায়ের প্রতিনিধি। আরেকজন বলে, নয় কেন? মানুষ তো সে। মানে ইনি কিছুটা যুক্তিবাদী বোঝা যাচ্ছে যে হ্যাঁ সেও তো মানুষ, পোর্টরাজ হয়েছিল কি হয়েছে? তা ঠিক, কিন্তু তার সকাল সাঁঝ মায়ের ছায়ায় বসবাস। মোড়ল ভাবছে যে সে তো সকাল সাঁঝ, সকাল নেই সন্ধ্যে নেই, মায়ের কাছেই মায়ের ছায়াতেই থাকে। কিন্তু দেবীর চক্কর যখন শুরু হয়েছে, কে যে কোপে পড়বে আর কে পড়বে না তার ঠিক নেই। তা ঠিক, মোড়ল বলে। তারপর দুর্গতের দিকে ঘুরে তাকাই। দুর্গত আমাদের আরেকবার যাত্রা করতেই হবে। অর্থাৎ কি বলছে? মায়ের যাত্রা করতে হবে। হ্যাঁ করতেই হবে, মাকে খুশি করতেই হবে। কান্নার ফাঁকে ফাঁকে বলে দুর্গত। কে বললো এই কথাটা? দুর্গত। কিন্তু আমাদের সেবাইতকে না হলে যাত্রা করা যাবে কি করে? সেবাইত অর্থাৎ পোর্টরাজকে দরকার। কিন্তু উম ঠিক, কিন্তু মরদটা আমার পড়ে আছে যে, অর্থাৎ আমার স্বামী তো অসুস্থ হয়ে পড়ে আছে। দুর্গত মাকে গায়ের সীমানায় নিয়ে যেতেই হবে, যেতে হবেই। ঠিক, না হলে মা চক্কর গায়ের উপর থেকে কাটবে না। আরেকজন যোগ করে, তাই দেবীকে মিছিল করে গায়ের সীমানার বাইরে রেখে আসতে হবে। এটা হচ্ছে সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত? দেবীকে মিছিল করে গায়ের বাইরে রেখে আসতে হবে। এবং এই মিছিল করতে গেলে তো পোর্টরাজকে দরকার। কি বলছেন? জানি, কিন্তু পোর্টরাজ যে বিছানে করে আছে, কি করে করবে? মোড়ল এই কথা বলতে দুর্গত বললে, যদি শুধু পোর্টরাজ বিছানায় পড়ে থাকে, সারা গা যাত্রায় যাবে না কেন? কে বলছে এই কথাটা? দুর্গত বলল যে সারা গা অর্থাৎ সারা গাঁয়ের মানুষ, গ্রামের মানুষ যাক। তা কি করে হয়? সে হলো দেবীর পোর্টরাজ, তাকে ছাড়া যাত্রা হবে কি করে? তাও সঠিক, কিন্তু সে তো উঠতেই পারছে না, ধরতেই পারছে না। দুর্গত এই কথা বলতে গাঁও বুড়োরা নিজেদের মধ্যে সলাই লাগলো। গাঁও বুড়োরা অর্থাৎ গ্রামের বয়স্ক ব্যক্তিরা নিজেদের মধ্যে সলাই অর্থাৎ পরামর্শ করতে থাকলেন। হঠাৎ মোড়লের মাথায় একটা কথা খেললো। কি কথা? আরে তোর ছেলে তো বাড়িতেই আছে, আছে না? ওই হাই স্কুলে পড়ছে এখন যে ছেলেটা। ওই হাই স্কুলে পড়ছে এখন যে ছেলেটা? হ্যাঁ আছে। ওর কথাই বলছি, হ্যাঁ বাড়িতেই বসে আছে। তা ওর বাবার জায়গায় ও যদি যাত্রাটা করে ক্ষতি কি? এই তো একটা নতুন প্রস্তাব দিলে। অতটুকু বাচ্চা পারবে কি? ওকে কি এখনো পোর্টরাজ বলা যায়? পোর্টরাজ যদি নাও হয়, এখন থেকে ওকে পোর্টরাজ বলে ধরতে হবে। ওর বাবা না থাকলে তোর বাড়িতে তো একজন পোর্টরাজ থাকতেই হবে। মানে এরা এতটাই স্বার্থপর, গ্রাম্য মানুষ নিজেদের স্বার্থে একজন ব্যক্তি যে অসুস্থ, আ সেই অসুস্থতার সময় তার প্রতি সহানুভূতি না জানিয়ে নিজেদের কথা কিভাবে ভাবছেন দেখো। বলছে যে ওর বাবা না থাকলে, মানে ওর বাবার অবর্তমানে কিন্তু ওর ছেলেকে পোর্টরাজ হতে হবে। তার মানে এরা ধরে নিচ্ছে যে পোর্টরাজ বাঁচবে না। তা তো হবেই। কিন্তু শুধু বাকিতে কি পোর্টরাজ হয়? তার জন্য দরকার যাত্রা করা। তাছাড়া দেবীর কাছে কিছু একটা মানত করা দরকার। অর্থাৎ উম যখন তখন যাকে তাকে পোর্টরাজ করা যায় না। এর কিন্তু অনেক প্রসিডিওর আছে এবং নিয়মকানুন আছে এবং তারপরেও কিছু দায়িত্ব আছে। তাই কিন্তু দুর্গা চাইছে না তার ছেলেকে পোর্টরাজ করতে। করুক না ও, কি এসে যায়? তাছাড়া গায়ের জন্য একজন পোর্টরাজ তো দরকারই। দুর্গাতের বড় ছেলের নাম কি? আনন্দ। সব কথাই শুনতে পেলে। সে যতই শোনে ততই ঘামে, অর্থাৎ সে কিন্তু এই দায়িত্বটা নিতে চায় না। বোঝা যাচ্ছে। সে ইংরেজি স্কুলে পড়ে। বাকিটা জীবন দেবীকে পিঠে করে বয়ে বেড়াতে হবে ভাবতেই তার রাগ হতে লাগলো। অর্থাৎ এই অন্ধ কুসংস্কার সে কিন্তু মন থেকে মানতে পারে না। কারণ সে একজন শিক্ষিত ছেলে।
এই অন্ধ কুসংস্কার থেকে সেও বেরিয়ে আসতে চায়। তাই তাকে যখন এর মধ্যে আরো আষ্টেপৃষ্ঠে জড়িয়ে দেওয়া হচ্ছে, সে কিন্তু বিষয়টাকে ভালোভাবে নিচ্ছে না। নিঃশ্বাস ঘন হয়ে এলো, বুকের ওঠাপড়া দ্রুত হলো। সে বুঝতে পারছে না কি করবে। ইতিমধ্যে মোড়লের সঙ্গে যারা এসেছিল তাদের মধ্যে একজন লোক শবজান্তার মতো বলে উঠল, "ও রাজি না হলে গোটা গাঁটাই মায়ের কোপে পড়বে। অর্থাৎ তোমার ছেলে যদি রাজি না হয়, এই গোটা গ্রামটাই তো মায়ের কোপে পড়বে। অর্থাৎ মা অসন্তুষ্ট হবেন।" এরকম একটা অন্ধবিশ্বাস এদের মধ্যে কিন্তু একদম দৃঢ়ভাবে রয়েছে দেখো। হতে পারে। কিন্তু একবার পোর্টরাজ হলে সারা জীবনই তোকে পোর্টরাজ থেকে যেতে হবে। হ্যাঁ, তো সে খারাপ কি? ভালোই তো। তোমরা বলছো ছেলে আমার হাই স্কুলে ইংরেজি পড়ছে। তো পোর্টরাজ হলে কি স্কুল কি পালিয়ে যাবে? তুমি তা বললে কি হবে? কিন্তু ওর কেমন লাগে তা তো ভাবতেই হবে। এই দুর্পদ কিন্তু যথেষ্ট যুক্তিবাদী মায়ের মতো করে সে যুক্তি দিচ্ছে যে, আমরা চাইলেই তো হবে না। ওরও তো মনের ইচ্ছে বলে কিছু একটা আছে। এবার স্বার্থপরের মতো মোড়ল এবং বাকিরা কি বলছে? বাহ! কেবল ছেলের কথা ভাবছিস, বাকি গাঁটার কি হবে? দুজনের কথাই ভাবতেই হবে। দুজনের কথাই ভাবতে হবে। হঠাৎ মোড়লের সঙ্গে যারা এসেছিল তাদের মধ্যে একজন একরোখা গোছের লোক কর্কশভাবে বলে উঠল, "ছাড় তো ওকে কোটরাজে পোশাক পরিয়ে পাঠাচ্ছিস কিনা? হ্যাঁ, না, না।" মানে এই ধরনের মোড়ল বা এই ধরনের ব্যক্তির সঙ্গে একটু গুন্ডা টাইপের ছেলেরা থাকে সবসময়। তো সেরকম একজন একরোখা ছেলে। সে কিভাবে বলল? খুব কর্কশভাবে খারাপভাবে বলল যে, "তুই ওকে কোটরাজে পোশাক পরে পাঠাচ্ছিস কিনা? ইয়েস অর নো?" এরকম টাইপের একটা থ্রেট দিয়েছে। গায়ের ধারে মিছিল নিয়ে যেতেই হবে। এই ধমকানোর সুর শুনে আনন্দ রাগে কাঁপতে শুরু করলে। লাফিয়ে উঠে সে হাত মুঠি করলো। মানে সে ভীষণ রেগে গেছে কিন্তু প্রতিক্রিয়া সে করতে পারছে না। রাগে তার চোখ ঠেলে বেরুচ্ছে। দুর্পদ ঠিক সেই সময় জবাব দিলে, "এরম কথায় মায়ের রাগ কি পড়বে? যে এরকম করলে কি মায়ের রাগ পড়বে?" মোড়ল দুর্পদকে বলে, "কথা ঘোরাস না, কাজের কথা বল। ভবিষ্যতের কথা ভেবে বল হ্যাঁ কি না।" ভয় দেখিয়ে গ্রামমণ্ডলের লোকেরা ফিরে গেল। দুর্গত বোঝে না কি করবে। ঘরে গিয়ে কপাল চাপড়ে মেঝেতে পড়ে সে। দামা শূন্য দৃষ্টিতে বউয়ের দিকে তাকিয়ে থাকে। সে তো অসহায়, অসুস্থ। কি করবে সে বুঝতে পারছে না। এইজন্য কিন্তু সে শূন্য দৃষ্টিতে বউয়ের দিকে তাকিয়ে আছে। আর আনন্দ দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এবার আনন্দ কি করলো সেটা আমরা জানবো। আনন্দ কিন্তু খুব ভালো একটা কাজ করবে এখন। সে খুব বুদ্ধি করে একটা কাজ করবে। সেটা আমরা পড়ে নিই তারপর একটু ব্যাখ্যা করছি। আনন্দ দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। দুর্বোধভাবে ছেলেটা দৌড়ে গেল কেন? ভাবতে, ভাবতে উঠে সে দরজায় যায়। দেখে সে মারিয়াইয়ের থানের দিকে হনহনিয়ে যাচ্ছে। তাহলে আনন্দ কোন দিকে যাচ্ছে? মারিয়াইয়ের থানের দিকে। চেঁচিয়ে ডাকে, "আনন্দ, আনন্দ!" কিন্তু আনন্দ দ্রুত চলে যায়। সেদিন অনেক রাত্রে সে বাড়ি ফেরে। তাকে দেখে মনে হয় কোনো একটা ঘোরের মধ্যে আছে। রাত্রি যায়, সকাল আসে। সূর্য উঠলে সে কিন্তু অনেক রাতে ফিরেছে। এই পয়েন্টটা নোট করার মতো। সূর্য উঠলে সে চুপচাপ কাছে নদীতে চান করতে যায়। চান সেরে ধীরে, ধীরে বাড়ি ফিরে বাবার পাশে এসে বসে। বাড়িতে তখনও যারা আছে তাদের কথা শোনে সে, মন দিয়ে শোনে। বাড়ির লোকজন কি কথাবার্তা বলছে সেটা আনন্দ শুনছে। তারা কি আলোচনা করছে? শুনছো? মা নিজের গায়ের ধারে গিয়ে বসে আছেন। হা ভগবান! গেলেন কি করে? বলিস কি রে, গেলেন কি করে? দেবতা তো আজ এখানে কাল ওখানে। বিশ্ব সংসার ওনারই হাতে। ঠিক কথা, দেবীর লীলা। পেত্তয় জানি। বোঝা যায় না, বিশ্বাস করা যায় না, এরকম বলছে। যা বলিস বল। দেখে মনে হলো মা খুশিতে বসে। নতুন একটা সবুজ শাড়ি পরেছেন। গলায় অনেকগুলো সবুজ বালা দিয়ে তৈরি একটা নতুন হার। রূপোর চক্ষুর সামনে চেয়ে আছে। তাই কি খালি সারা গা সেখানে ভেঙে পড়েছে। দুর্বাত মাঝে এসে পড়ে। সত্যি, সত্যি নাকি? ও জানতো না। ওর একটা টেনশন ছিল এটা নিয়ে। যখন এটা অলৌকিক এরকম বিষয় হলো তখন কিন্তু দুর্বাত খুব আ এক্সাইটেড হয়ে পড়েছে। সত্যি তো বটেই। মা নিজের গায়ের ধারে চলে গেছেন। বসার জায়গাটাও নিজে বেঁচেছে। গায়ের লোকের বিশ্বাস দেবীর চক্কর এবার কেটে যাবে। সবার তো একটা বিশ্বাস যে দেবী যদি গায়ের বাইরে যাত্রা করেন তাহলে এই যে মহামারী সেটা কমে যাবে। ঠিক এতেই বোঝা যায় দামাকে দেবী কি চোখে দেখেন। পোর্টরাজ বটে। সবাই পোর্টরাজের দামার, পোর্টরাজ দামার প্রশংসা করছেন। যে ওর ভক্তির জোরেই কিন্তু এটা হলো। বুঝছো তাই? দুপতের আর খুশি ধরে না। লোকে বলছে বটে দামার ভক্তির জোরেই মা গায়ের ধারে গেছেন। লোকে বলছে কি দামা বড় পুণ্যবান। দামা যে এতক্ষণ মরার মতো শূন্য চোখে শুয়েছিল শুনতে পেল। এবার দামা যে শুনেছে সবাই ওর প্রশংসা করছে। সমস্যার সমাধান হয়ে গেছে। ও কিন্তু দেহে যেন বল ফিরে পেল। উঠে বসে জল চাইলো। একটু তেষ্টা পেয়েছে। এইভাবে জল খেলো। তারপর একটু গরম ভাতের পায়েস খেলো। কি খেলো? গরম ভাতের পায়েস। বেশ ভালো বোধ করতে লাগলো সে। তাকে উঠে বসতে দেখে দুর্গত একটু ঠান্ডা হলো। তার স্বামী হঠাৎ খাড়া হয়ে উঠেছে। মানে যে ব্যক্তিটা অসুস্থ সে উঠে বসেছে, খাচ্ছে, এটা তো অবশ্যই ভালো লাগার কথা। আকাশের দিকে স্পষ্টতই ভক্তি ভরা চোখে তাকিয়ে সে হাত জোড় করলো। কেন? সে বুঝেছে মায়ের কৃপা হয়েছে, মারিয়াই কৃপা করেছেন। তাই মায়ের উদ্দেশ্যেই প্রণামটা করলেন। হতে পারে কিন্তু সকাল সাঁঝ দেবীর ছায়ায় বাস,
সে কথা ঠিক। আর দেবীর চক্কর যখন শুরু হয়েছে কে তার কোপে পড়ে ঠিক কি? সে তো বটেই। সবাই থালায় নারকোল আর নিবুদ নিয়ে গায়ের ধারে চলেছে। অর্থাৎ মায়ের জন্য তারা নানা উপাচার নিয়ে যাচ্ছে। যেকোনো জায়গা থেকে পুজোর আওয়াজ শুনতে পাবে। সবাই খুশি। ইতিমধ্যে মিছিল দামা পোটরাদের বাড়ির সামনে পৌঁছায়। ঢাক বাজছে, ঘন্টা বাজছে, গান হচ্ছে, দেবীর পুজো সেরে মিছিল ফিরছে। ভক্তরা উল্লাসে চেঁচিয়ে ওঠে, মারি আই কি জয়। উল্লাসের চিৎকার শুনে দামার হাতে পায়ে বল ফিরে আসে। মানে এটা আসলে মানসিক একটা ব্যাপার, তো মনের বিশ্বাস খুব বড় বিশ্বাস। কেউ যদি মন থেকে ভাবে এটা হবে তো হবেই। অনেকে ভাবে কিছু খেতে গিয়ে আমার পেট ব্যথা করবে সেটা হবে। মানে এই এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার, যাই হোক। তো এবার দামা বল ফিরে পেয়েছে। তার মনে হয় ফের শরীরে রক্ত চলাচল শুরু হলো। উঠে সে আস্তে, আস্তে দরজায় এসে দাঁড়ায়। দরজার কাঠে ভর দিয়ে দাঁড়িয়ে থাকে। পুরো মিছিলটা এখন তার বাড়ির সামনে। নারী পুরুষের কণ্ঠ থেকে নিঃসৃত উল্লেখধ্বনি, মারি আয় কি জয়, দামা আমার পোট রাজ কি জয়। সে চিৎকারে দামার মুখ আলো হয়ে যায়। খুব খুশি হয়েছে। তারপর মিছিল থেকে একজন এগিয়ে এসে তার গলায় কি পরিয়ে দিল? হলুদ ফুলের মালা পরিয়ে দেয়। আর আবার সকলে তার নামে জয়ধ্বনি দেয়, দামা পোটরাজ কি জয়। আনন্দ দরজায় এসে দাঁড়িয়েছিল। এবার মূল ঘটনাটা জানতে পারলেন কি হয়েছে আসলে ব্যাপারটা। অন্যমনস্কভাবে সে মিছিলটাকে লক্ষ্য করে। তার মুখ শক্ত হয়ে যায়। মিছিল গায়ের দিকে এগোয়। দামা ঘরে ছুটে আসে। দ্রুপদ বাইরেই দাঁড়িয়ে থাকে। তার মুখ থেকে আলো ঠিকরে পড়ছে। খুব আনন্দিত হয়েছে দ্রুপদ। স্বামী অসুস্থ ছিল, একটা প্রেশার ছিল, সব দূর হয়ে গেছে। আনন্দ মায়ের কাছে ফিসফিস করে বলে, মা, মারিয়াকে আমি গায়ের ধারে রেখে এসেছি। চমকে ওঠে দ্রুপদ। গভীর আতঙ্কে জিজ্ঞেস করে, সত্যি সত্যি করেছিস নাকি বাবা? হ্যাঁ মা, মিছিলকে গায়ের ধারে নিতেই হবে, তাই না? আনন্দের কথা শুনে দ্রুপদের মাথা থেমে আসে। পা কাঁপে। ছেলেকে হঠাৎ করে টেনে কাঁপা কাঁপা গলায় বলে, আনন্দ ভুলিস না, কাউকে কখনো বলবি না, আমার মাথার দিব্যি, কাউকে না। এই বলে তাকে আবার জড়িয়ে ধরে। এবার হাসে আনন্দ। আনন্দ যেহেতু ছোট ছেলে, তার মনের মধ্যে একটা সন্দেহ ছিল যে সে কি ভুল কাজ করলো। কিন্তু সে কিন্তু একটা ভালো কাজই করেছে। যে বিশ্বাস, যে সংস্কার মানুষের মনে রয়েছে, সেই বিশ্বাস, সেই সংস্কারের ঊর্ধ্বে সে কিন্তু একটা পরিস্থিতি বদলে ফেলে মানুষের মধ্যে একটা শুভ শক্তিকে জাগ্রত করেছে। অর্থাৎ তারা অনেকে পজিটিভ হয়েছে এখন। সে যেভাবে করুক না কেন মানুষের বিশ্বাসকে সে ভাঙেনি। তো এইজন্য কিন্তু তার মনে একটা সন্দেহ ছিল, বাবা কি খারাপ ভাববেন? কিন্তু বাবা যখন তাকে এই কথাটা বললেন, তাকে জড়িয়ে ধরলেন, এবার কিন্তু আনন্দিত হল। তো দেখো, এই গল্পটা অনুবাদ করেছেন সুনন্দন চক্রবর্তী। ভিডিও শুরুতেই আমি তোমাদেরকে বলেছিলাম যে সুনন্দন চক্রবর্তী অর্থাৎ যিনি অনুবাদক তার সম্পর্কে আমরা জানবো। তো এই সুনন্দন চক্রবর্তী ইনি একজন অধ্যাপক, যিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছে। তার বেশ কিছু লেখা রয়েছে, কিছু বিখ্যাত ভ্রমণ কাহিনী রয়েছে, যেমন বাংলা চক্কর ইত্যাদি। তো এই যে পোর্টরাজ গল্প, এটা মূল মারাঠি ভাষায় লেখা। আমরা জানি লেখক সুনন্দন চক্রবর্তী একজন মারাঠি ভাষার লেখক। তো তার সেই গল্পকে তিনি বাংলা ভাষায় অনুবাদ করেছেন এবং কেমন অনুবাদ করেছেন তোমরা দেখতেই পেলে। তো গল্পটা এই ছিল। আশা করি তোমরা হয়তো একটু হলেও বুঝতে পেরেছ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমি চেষ্টা করছি তোমাদের জন্য আরো কিছু ভিডিও নিয়ে আসতে। তোমরা যতটুকু ভালোবাসো, যতটুকু সাপোর্ট দিয়েছো, এই আমার কাছে অনেক। এভাবে সঙ্গে থেকো। আর অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আজ এ পর্যন্ত।